সকালবেলায় উঠে একটা খবর দেখে বেশ মন খারাপ হয়ে গেছে, বেশ মন খারাপ হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের সামি, আবিদ হোসেন সামি, সে একটা স্ট্যাটাস দিছে তার পেজ থেকে যে সে বিসিবি প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে আর কাজ করবে না। কারণ হচ্ছে যে ইতিমধ্যে কে বা কারা বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাইকে বলছে যে সামি যে কাজ করতেছে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, সে কন্টেন্ট বানাচ্ছে যে জায়গাগুলোতে ভিজিটে যাচ্ছে ওখান থেকে, ফলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। দেখেন, এই আশঙ্কার কথা আমি বলছিলাম, কিন্তু এই অর্থে বলি নাই যে স্বামীকে কাজটা করতে দিয়েন না। আমি বলছিলাম যে আমাদের দেশটা এমন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো একটা সূক্ষ্ম পথ থাকলে কেউ না কেউ এই আওয়াজ তুলবে, সেটা হলো। এবং বুলবুল ভাই মানুষ হিসাবে যেমন আমরা সেই ছোটবেলা থেকে জানি, বুলবুল ভাই হচ্ছে কোনো সমালোচনা, কালির দাগ, কোনো রকম কোনো গুঞ্জন এগুলোর মধ্যে থাকতে চান না। এগুলোর মধ্যে থাকতে চান না দেখেই খুব বেশি ক্যারিয়ারিস্ট জীবনে হইতে পারেন নাই। তার বন্ধু বান্ধব সব আজকে শিল্পপতি হয়ে গেছে, যে টিমে খেলছেন ওই টিমের উনি ছাড়া সবাই শিল্পপতি হয়ে গেছে, ওনার চাকরি করে খেতে হয়। ফলে বুলবুল ভাই এটা থেকে এখন মুক্তি চাচ্ছেন যে না, এই যে গুঞ্জন হচ্ছে, অমুক আমাকে বলছে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটার মধ্যে আমি থাকবো না। স্বামী কি করি? স্বামীও দেখছে যে বুলবুল ভাইকে মুক্তি দেওয়ার উপায় হচ্ছে আমার চলে যাওয়া। না স্বামী, এইটা কোনো সমাধান না। এই যে কেউ একজন আওয়াজ তুললো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আর আপনি চলে গেলেন, বুলবুল ভাই সেটা মেনে নিল, এটা কোনো সমাধান না, কোনোভাবেই এটা কোনো সমাধান না। এটা আপনার নিজের সঙ্গে অন্যায় হবে, ক্রিকেটের সঙ্গে অন্যায় হবে। সবচেয়ে বড় কথা, যে কাজটা আপনি আর বুলবুল ভাই করতে চাচ্ছেন যে ক্রিকেট কালচার তৈরি করা, এই ক্রিকেট কালচার তৈরি করার মূল যে চেতনা, এই চেতনাটারই বিপক্ষে যাবে আপনার চলে যাওয়াটা। আমি এখনো মনে করি আপনাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়াটা বুলবুল ভাইয়ের ভুল ছিল, এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয় নাই। আপনাকে নিয়োগ দেওয়া উচিত ছিল, আপনাকে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে, ক্রিকেট ডিরেক্টর বা এরকম কিছু পদে নিয়োগ দেওয়া উচিত ছিল। তাহলে এইসব আলতু ফালতু কথা আজকে উঠতো না। তো নিয়োগ দেওয়া হোক বা না হোক, একটা জিনিস, একটা শো শুরু হয়ে গেছে, কোনোভাবে এই শো থামানো যাবে না এবং এই শো ছেড়ে আপনি পালাবেন না। আজকে আমি একটু সবাইকে যেটা বলতে চাই, স্বামীকে যেগুলো বলতে চাই, এটা তো ফোনে বলতে পারবো, মেসেঞ্জারে বলতে পারবো, অনেক উপায় আছে। কিন্তু আমি আজকে একটু সবাইকে যেটা বলতে চাই যে স্বামী আসলে কি করতেছে। আপনারা দেখতেছেন স্বামী বিভিন্ন বিভাগে দৌড়া বেড়াচ্ছে, কামাচ্ছে, ঘুমাইতে পারতেছে না, স্বামীকে এইটা করতেছে, এটার জন্য স্বামীকে আমি দরকার মনে করতেছি না। স্বামী এবং বুলবুল ভাইয়ের এই কাজটার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে ওই যে বলে টিপ অফ আইসবার্গ, সেই আইসবার্গটার পানির নিচে কি এটা একটু বলবো, এবং কেন স্বামীর এটার জন্য থাকাটা খুব 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 জরুরি সেটা একটু বলবো। আমি সেই জিনিসটা একটু সবাইকে বুঝায় বলতে চাই। আমি ছোট্ট একটা গল্প বলি শুরুতে। আমি তখন ইত্তেফাকে কাজ করি, আমি রেগুলার রিপোর্টিংয়ে যাই। ওই সময় যেটা হয়, সব পত্রিকার নিউজ রুমে আপনি দেখবেন যে ক্রিকেট খেলা হলে খুব জমজমাট একটা অবস্থা হয়, টিভির সামনে সবাই এসে বসে, দল হেরে গেলে যে খেলোয়াড়টা শেষ মুহূর্তে পারফর্ম করতেছিল ওদের গালিগালাজ হয় ক্রিকেটারদের। এটা শুধু পত্রিকা রুমের না, সারা দেশেরই কালচার। এবং সেখানে আমাদের একটা ছেলে, ও এখন বিদেশে একটা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পড়ায়, আমার খুব পছন্দের ছোট ভাই। ও সবচেয়ে বেশি গালিগালাজ করে, গালিগালাজ মানে বাজে কথা বলে না, মানে রাগারাগি করে। হঠাৎ করে ও একদিন আমারে বিকালে বলতেছে, তুমি যে রোজ মাঠে যাও দাদা, একদিন আমারে মাঠে নিয়ে যাবা? বললাম কালকেই চল, কালকে ন্যাশনাল টিমের প্র্যাকটিস আছে, চল দেখে আসবি। ওরও ঘটনাচক্রে ওই দিন অ্যাসাইনমেন্ট নেই, ও আমার সঙ্গে গেছে মাঠে। তখন এই আজকের মতো এত কড়াকড়ি ছিল না যে প্র্যাকটিস দেখতে একদম মাঠের বাউন্ডারি লাইনে যাওয়া যাবে না, বা হুটহাট করে গেস্ট জার্নালিস্ট নিয়ে যাওয়া যাবে না, এই ব্যাপারগুলো তখন ছিল না। আমি ওরে নিয়ে গিয়ে একদম বাউন্ডারির পাশে গাছের উপরে দুজনে বসছি, প্র্যাকটিস দেখতেছি। এখন প্র্যাকটিসের যে ইন্টেন্সিটি ভাই, এটা আপনারা যারা সত্যিই কোনোদিন মাঠে যান নাই, এটা কল্পনা করতে পারবেন না যে প্র্যাকটিসে কি কি হয়। এটা আমি মুখে বললেও আপনি উপলব্ধি করতে পারবেন না। ওখানে একজন ক্রিকেটার প্র্যাকটিসে একটা বল থামানোর জন্য প্রচন্ড জোরে দৌড়ায় এসে স্প্রিন্ট টেনে এসে একটা ডাইভ দিছে, রোপে লেগে ওর এখান থেকে এখানে কেটে গেছে। ক্রিকেটারটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত সম্ভবত। কেটে যাওয়ার পরে ও জাস্ট হালকা একটু ট্রিটমেন্ট নিয়ে আবার প্র্যাকটিসে চলে গেছে। ওই দিনের প্র্যাকটিস শেষে আমরা যখন অফিসে ফিরতেছি, তখন ওই আমার ওই সহকর্মী ছোট ভাইটা ও আমারে বলতেছে যে দেখো, এরপর থেকে ক্রিকেটাররা হারলে, ক্রিকেট টিম হারলে আমি রাগ করব, অভিমান করব, এদের মন্দ বলবো, সব ঠিক আছে, কিন্তু এরা কিছু পারে না, এরা কিছু করে না টাইপের যে গালাগালি করতাম, এটা আর জীবনে করব না। আমি আজকে বুঝে গেছি ক্রিকেটের মানে কি। এই জিনিসটা হচ্ছে ক্রিকেট কালচার। এই যে বুঝে যাওয়া, উপলব্ধি করা যে ক্রিকেটটা কি, এটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে না, সব খেলার ক্ষেত্রে স্পোর্টসটা কি এটা উপলব্ধি করতে হয়। এই উপলব্ধি করাটাই আমরা সম্ভবত পৃথিবীর সবচেয়ে নিচু স্তরে আছি,
এটা আমি আমাদের ছোট করতেছি না, আমাদের যেহেতু ওইরকম এক্সপিরিয়েন্স নাই, ঐতিহ্য নাই, আমরা এই প্রসেসের ভিতর দিয়ে আসি নাই, আমরা জাতি হিসাবে এমন একটা জাতিতে পরিণত হয়েছে, আমাদের কতগুলো বড় বড় ক্রাইসিস হয়ে গেছে। একটা হচ্ছে যে আমরা খুব রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে গেছি দর্শক হিসাবে, মানে আমরা খেলার একটা সিঙ্গেল ডেলিভারিও দেখতে চাই না, দেখলেও বুঝতে চাই না ওইটার পেছনে এফোর্টটা কি 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 হচ্ছে এটা বুঝতে চাই না। আমরা আসলে এন্ড অফ দি ডে ওখানে কোনো পারফরমেন্স, প্রতিপক্ষের পারফরমেন্সে আমরা আনন্দ পাই না। প্রতিপক্ষের একজন একটা দুর্দান্ত কভার ড্রাইভ করছে, আমরা হাতে তালি দিতে পারি না, হাতে তালি তো বাদ দেন, আনন্দই পাই না। আবার আমাদেরকে খুব ভালো খেলছে, সেটাতেও আমরা খুশি হই না। আমরা কি খুঁজি? এন্ড অফ দি স্কোর খুঁজি। আমরা পরস্পরের জিজ্ঞেস করি যে জিতছি না হারছি, জিতছি না হারছি। এই ক্রাইসিস এখন সারা পৃথিবীর স্পোর্টস রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে গেছে, স্পোর্টস উপভোগের লোক খুব কমে গেছে। এই জিনিসটাই ক্রীড়া সংস্কৃতি গড়ার মূল কারণ। ক্রীড়া সংস্কৃতি গড়তে হবে, কারণ আপনাকে বুঝতে হবে যে স্পোর্টস নট অল অ্যাবাউট উইন অর লুজ। এটা হয় না, খেলাধুলা জিনিসটা এরকম না। খেলাধুলা জিনিসটাকে আমরা যেভাবে দেখতে শিখছি এটা হইতে পারে না, আপনাকে এনজয় করতে হবে। আপনি একটু ব্রিটিশ দর্শকদের কথা ভেবে দেখেন, আজ থেকে 5-7 বছর আগেও যখন ব্রিটেনে একজন বিদেশি খেলোয়াড়, ভিজিটিং একজন খেলোয়াড় সেঞ্চুরি করত, পুরো গ্যালারি উঠে দাঁড়ায় হাতে তালি দিত। সে হাতে তালিটা খুব মিষ্টি একটা হাতে তালি, একেবারে উইনিং মোমেন্টে প্রতিপক্ষ একটা দুর্দান্ত শট করে ফেলছে, দুর্দান্ত একটা মুভ দিয়ে ফেলছে, ওইটা অ্যাপ্রিসিয়েট করতো লোকেরা, দর্শকরা অ্যাপ্রিসিয়েট করতো। আমাদের এখানেও একসময় ছিল, আমরাই দেখছি 90 যে আমাদের যারা সিনিয়র দর্শক তারা প্রতিপক্ষর ভালো খেলাটা এনজয় করতে পারতেন, কিন্তু এখন আর আমাদের সেই দিন নাই। আমাদের খেলা পাকিস্তানের সঙ্গে হচ্ছে, পাকিস্তানের বাবর আজম হয়তো দুর্দান্ত ক্লাসিক কিছু শট করতেছে, চলবে না, ওই ক্লাসিক শটের দিকে আমরা ফিরেও তাকাবো না। আমরা দেখবো যেন তেন প্রকারে আমরা কি ওদের হারাইতে পারছি? আমরা ম্যাচ শেষে, 50 ওভার শেষে, 5 দিন শেষে আমরা রেজাল্ট জানতে চাই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সারা পৃথিবীতে প্রভাব ফেলছে। আমরা কিচ্ছু আর এনজয় করতে পারি না। আমরা বিরাট কোহলির শট এনজয় করতে পারি না, আমরা বুমরার একটা দুর্দান্ত ডেলিভারি এনজয় করতে পারি না, আমরা ওলি পোপের সেঞ্চুরি এনজয় করতে পারি না। এটা শুধু আমরা না, বারবার বলতেছি আমরা না, আমাদের অবস্থা এখানে সবচেয়ে তলানির দিকে আমরা সবচেয়ে কম পারি। দেখেন, এর মাঝে আমি একটা আড্ডায় বলতেছিলাম যে আমাদের অবস্থাটা এখন এরকম দাঁড়াইছে যে যদি আমাদের খেলোয়াড়দের অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে ঢোকার সুযোগ থাকতো এবং প্রতিপক্ষের সবাইরে ওই অস্ত্র দিয়ে কাবু করে ম্যাচ জিতে আসতো, তাতেও আমাদের দর্শকরা খুশি হতো। একবার বলতো না যে এটা হয় নাই, এটা স্পোর্টস না, এটা আনএথিক্যাল হয়েছে, এখানে এই গোলাগুলি চলে না, স্পোর্টসে গোলাগুলি চলে না, কেউ এই আওয়াজ তুলতো না। এই যে জয় বা পরাজয়, জয় বা পরাজয়, এর মাঝখানে যে বিউটিটা শেষ। আরেকটা যে ভয়ানক ব্যাপার হচ্ছে, কি হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ক্রিকেটে একটা ক্যারিয়ার হচ্ছে, এখন ফুটবলে হইতে যাচ্ছে, ফুটবলেও এই সর্বনাশটা হবে দেখবেন আগামী বছর খানেকের মধ্যে। এটা একটা পড়াশোনায় পরিণত হয়েছে। এটা যে এক্সট্রা কারিকুলার একটা অ্যাক্টিভিটি, আনন্দের জন্য বাচ্চারা করবে, মজা করতে করতে করবে, তারপর কিছু বাচ্চা প্রফেশনাল হয়ে যাবে। হাজার হাজার লাখো লাখো কোটি কোটি বাচ্চা আনন্দের জন্য এ মাঠে যাবে, খেলবে। সবাইকে টেন্ডুলকার হবে নাকি? সবাইকে সাকিব হবে নাকি? এটা হয় নাকি? কিন্তু আমাদের এখানে চিত্রটা আপনি ভাবেন, আমি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরের বাইরেও একই অবস্থা। কোনো ক্রমে দুপুরের খাওয়াটা শেষ হয়েছে কি হয় নাই, 1টা-1.5টা বাজে আপনি এই যে 7 মসজিদ রোড ধানমন্ডিতে এখানে গিয়ে একদিন একটু দাঁড়াবেন, চুপচাপ দাঁড়ায় থাকবেন, 15 মিনিট দাঁড়ায় থাকবেন, দেখবেন অবস্থাটা। বাচ্চারা কাতারে কাতারে হাঁটতেছে, বাচ্চাদের ঘাড়ে একটা বিশাল কিট ব্যাগ, সে কিট ব্যাগের ওজন তার বইয়ের ব্যাগের চেয়ে বেশি। যেখানে আমরা বইয়ের ব্যাগের ওজন কমানোর জন্য কথা বলতেছি সারা পৃথিবীতে, তার কাঁধে বিশাল একটা কিট ব্যাগ, পেছনে মা হাঁটতেছে বা রিক্সায় যাচ্ছে, দুজনের মুখ এমন সিরিয়াস যে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছে। পড়াশোনাও এত সিরিয়াস হওয়ার কোনো কারণ নাই, কিন্তু ক্রিকেটটা এখন পড়াশোনার চেয়েও সিরিয়াস হয়ে গেছে। কেন? আমার ছেলেকে অমুকের কোচিং সেন্টারে দিছি। অভিভাবকরা খোঁজে, আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনি তো অনেক কোচ চেনেন ধানমন্ডি মাঠে, যেহেতু ওই এলাকায় থাকেন, তাহলে কার কোচিং সেন্টারে দিলে দ্রুত এজ লেভেলে যাইতে পারবে। এটা জিজ্ঞেস করে না যে কার কোচিং সেন্টারে ক্রিকেটটা ভালো শেখায়, কার কোচিং সেন্টারে বেশি খেলা হয়, মজা হয়, এটা কেউ জিজ্ঞেস করে না। আমি যাদের নাম রেফার করি তাদের কাছে যাইতে চায় না। আমি 2-3 জন কোচ ওখানে চিনি যারা এগুলো ওরিয়েন্টেড না, যারা বাচ্চাদের ওই আগেই দলে পাঠানো, আগেই রেজাল্ট, এইগুলো নিয়ে খুব একটা ভাবিত না। এরা বাচ্চাদের মজা দিতে চায়, তাদের কাছে আবার এই গার্জিয়ানরা যাবে না। একদিন যায়, গিয়ে ওই কোচদের কথাবার্তা শুনে হতাশ হয়ে ফিরে আসে। এরা খোঁজে অমুক একাডেমি, তমুক একাডেমি, যেখানে বাচ্চারা দিবে, বাচ্চারা রীতিমতো কারিকুলাম করে দিবে, হোমওয়ার্ক দিবে, মানে স্কুল, বিশিষ্ট স্কুল, এই স্কুলে দিয়ে বাচ্চারা একটা মেশিনের মধ্যে দিয়ে সাকিব বানায় ফেলবে।
এবং সাকিব বানানোর পরে 300 কোটি 400 কোটি টাকা আয় করবে। একটা ক্রিকেটটা একটা যন্ত্রণার নাম হয়ে গেছে। ফুটবলটাও হবে দুদিন পরে, এটা সারা পৃথিবীতে। আমাদের এখানে যে আবার বলি যে আমরা কালচারে, ক্রিকেট কালচারে যেহেতু লোয়ার লেভেলে আছে, আমাদের এখানে আরো বেশি হয়েছে। বুঝে না বুঝে কোনো আনন্দ ছাড়াই বাচ্চাদের এটা করানো হচ্ছে। এখন কথা হচ্ছে এই গল্পগুলো কেন করতেছে? এই যে ক্রিকেট কালচারের কথা বললাম, যে ক্রিকেট উপলব্ধি না করাই এই ক্রাইসিসগুলো হচ্ছে, এইটা আমি শুধু করছি সামিরে নিয়ে। স্বামীর সঙ্গে এটা সম্পর্ক কি? ওই যে তাহলে স্বামী কি করতেছিল এবং কি করতেছে এইটা একটু বোঝা দরকার। আবারও বলি যে স্বামী এবং বুলবুল ভাই গত কদিন ধরে যে দৌড়াদৌড়ি করতেছে, এটা টিপ অফ আইসবার্গ। আমরা আসলে এখনো ভেতরেরটা দেখতে পাচ্ছি না। আমি ঘটনাচক্রে ভেতরের প্ল্যানিংটা জানতে পারছি বা জানছি। এখন আপনার যে কারণে এই দুইজনে দৌড়াদৌড়ি করতে দেখতেছেন, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এটা মহা গুরুত্বপূর্ণ ব্যাপার, ক্রিকেটের পার্সপেক্টিভে ভয়াবহ গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু সেখানে যে কাজটা হচ্ছে, যে ওই যে বিভিন্ন বিভাগে স্বতন্ত্র ক্রিকেট বোর্ড করা হচ্ছে, সেখানে হেড অফ ক্রিকেট নিয়োগ দেওয়া হচ্ছে প্রত্যেক বিভাগে। ওখানে ওইখানকার প্রশাসনের সঙ্গে আলাপ করে বিভিন্ন মাঠ অ্যাকুইজিশন করা হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে। মানে ডিসেন্ট্রালাইজেশনের সব ধরনের কাজ শুরু হয়ে গেছে। সেখানে স্বামী একটা বড় রোল প্লে করতেছে। ও যাচ্ছে বুলবুলের সঙ্গে, গিয়ে আইডিয়া দিচ্ছে যে ভাইয়া ওইখানে একটা মাঠ দেখে আসছি। ও তো সবসময় বুলবুলের পাশে দাঁড়ায় থাকতেছে না, বুলবুলের পক্ষে তো পুরো শহর জুড়ে, মানে সিলেটে যদি যায় পুরো শহর জুড়ে দৌড়ে দৌড়ে মাঠ খোঁজা সম্ভব না। এখন ও কি করতেছে, হয়তো একদিন আগে যাচ্ছে, আর ও তো ক্রিকেট খেলছে, ওই জায়গাগুলো চষে বেড়াইছে অনেক আগে থেকে। ফলে ও জানে যে অমুক কলেজের একটা মাঠ আছে ভাইয়া, ওই মাঠটা হলে ভালো হয়। বা ও যেমন কোথায় যেন গিয়ে দেখে যে মেয়েদের প্র্যাকটিস করার একটু সমস্যা, ওখানে সে খুঁজে বের করছে একটা ওমেন ক্রীড়া কমপ্লেক্স, যেখানে মেয়েরা আলাদা করে প্র্যাকটিস করতে পারে। পরে বুলবুল ভাইরা দিয়ে এটা যোগাযোগ করছে যে বাংলাদেশ সবগুলো ওমেন ক্রীড়া কমপ্লেক্স, সব জেলায় নারী ক্রীড়া কমপ্লেক্স আছে, ওখানে মেয়েরা আলাদা প্র্যাকটিস করবে। এটা আমাদের প্রাইভেসির জন্য, সোশ্যাল স্ট্রাকচারের জন্য খুব ভালো ডিসিশন। এখন আমার কথা হচ্ছে যে এটার জন্য স্বামীর খুব জরুরি না। এইটা আসলে একটু শক্তি সামর্থ্য আছে বা একেবারে আমার মতো নির্বোধ না, এরকম যে কোনো ক্রিকেট রিলেটেড লোকরা দায়িত্ব দিলে বুলবুল ভাইয়ের এই সাপোর্টটা দিতে পারবে, ডিসেন্ট্রালাইজেশনের সাপোর্টটা দিতে পারবে। কিন্তু স্বামী মূলত যেটা করতেছে, তার আপনি প্রথম ইঙ্গিতটা দেখতে পাবেন হচ্ছে প্যাটার্নাল কোচিং। আইডিয়াটা বুলবুল ভাইয়ের, কারণ তারা অস্ট্রেলিয়ায় এই জিনিসটা বহুকাল ধরে করে। কিন্তু এখানে এই আওয়াজটা বহুকাল ধরে দিচ্ছে স্বামী, বহুকাল ধরে, গত 2-3 বছর ধরে আমি স্বামীর বহুবার বলতে শুনছি, তার কন্টেন্টে বলতে শুনছি। অনানুষ্ঠানিকভাবে যখন আমরা টুকটাক গল্প গুজব করি, তখন সে বারবার বলে যে দাদা খুব জরুরি একটা কাজ হচ্ছে প্যাটার্নাল কোচিং। এই প্যাটার্নাল কোচিং হচ্ছে, আমি বলি যে আসলে ওই যে ক্রিকেট কালচার তৈরি, এটার প্রথম ধাপ। এটা প্রথম ধাপ। আরো কিছু কাজ করতেছে যেগুলো খুব জরুরি, একটু যদি আরো কিছু কাজ করবে আর কি, করার প্ল্যান ছিল, এখন কি হবে জানি না। তার ভিতরে একটা হচ্ছে প্যাটার্নাল কোচদের মধ্যে কেউ যদি, প্যাটার্নাল কোচিংটা একটু পরে বিস্তারিত বলতেছি, আগে একটু ওর অন্যান্য কাজ বলি। প্যাটার্নাল কোচদের মধ্যে কেউ যদি পরবর্তী ধাপের আনুষ্ঠানিক কোচিং শিখতে চান, সেই সুযোগ রাখা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সমস্ত সরকারি বেসরকারি স্কুলে ফিজিক্যাল টিচার আছে না, ফিজিক্যাল টিচারদের জন্য ক্রিকেট কোচিং শেখার একটা ব্যবস্থা করা হচ্ছে, বেসিক ক্রিকেট কোচিং। তারা চাইলেই বিসিবিতে এটা শিখতে পারবেন। এরপরে তারা চাইলে কোচিং কোর্সও করতে পারবেন। এছাড়া বাংলাদেশে বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায়ে হাজার হাজার লোকাল কোচ ছড়ায় আছে, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কোচিং এর উপরে। তারা শুধুমাত্র ভালোবাসার খাতিরে এই কাজটা করে যাচ্ছেন। তাদের জন্য একটা ওয়ে রাখা হচ্ছে যে তারা চাইলে ফান্ডামেন্টাল কোর্স করতে পারবেন, এরপরে ধাপে ধাপে একদম সার্টিফিকেট কোর্স করতে পারবেন। এখানে কতগুলো সুবিধা হচ্ছে যে পুরো জিনিসটারে ডিজিটাল করা হচ্ছে, আর প্রাইমারি যে কোচ এটারে ইন্টারেক্টিভ করে ডিজিটাল প্ল্যাটফর্মে, মানে ওয়েবসাইটে রাখা হবে। আপনি ওখান থেকে কোর্সটা নেবেন। এই যে অনলাইন থেকে যেভাবে কোর্স কেনেন, এটার জন্য আপনার পয়সা খরচ করতে হবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে কোর্সটা করবেন, আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে যদি পাশ করেন সার্টিফিকেট পেয়ে যাবেন। কি অসাধারণ একটা ব্যাপার। এখন আপনি বলতে পারেন এটা ডিজিটাল করার দরকার কি? অবশ্যই ডিজিটাল করার দরকার। সারা পৃথিবী ডিজিটাল করতেছে, সেটাও ভুল কারণ না, সারা পৃথিবী ভুল করতেই পারে। কিন্তু আমাদের যে হাজার হাজার কোচ, এদেরকে ঢাকায় ডেকে এনে তো প্র্যাকটিক্যালি এই কোর্স করানো সম্ভব না। এই যে হাজার হাজার ফিজিক্যাল টিচার, এদেরকে ঢাকায় ডেকে এনে ফান্ডামেন্টাল কোর্স করানো সম্ভব না, এত লোকবল কই আমার। সেক্ষেত্রে আমরা যদি কিছু কন্টেন্ট আপ করে বিসিবি ওইখানে রেখে দেয়, যেটা দেখে আসলে বেসিক কোচিংগুলো শিখে ফেলা সম্ভব। এটার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির বহু লাইন আপ তৈরি করা আছে, কন্টেন্ট তৈরি করা আছে। শুধু এগুলো ওরা এখন অনুবাদ করতেছে, বাংলায় থাকবে কন্টেন্টগুলো, ইংরেজিতেও থাকবে। এই কন্টেন্টগুলো ওখানে থাকবে, মানুষ দেখে এটা শিখবে, সার্টিফিকেট নেবে। এটা হচ্ছে একটা বড় কাজ,
মানে কোচিং জিনিসটারে, ক্রিকেট শিক্ষা জিনিসটারে। ও এছাড়া ক্রিকেটারদের জন্য যেসব বাচ্চা এই যে মাঠে ছোটাছুটি করে কিন্তু থিওরিটিক্যাল ব্যাপারগুলো ভালো বোঝে না, স্পিরিটটা ভালো বোঝে না, ক্রিকেটের মধুটা ভালো বোঝে না, সৌন্দর্যটা ভালো বোঝে না, তাদের জন্য নানা রকম কোর্স থাকবে। আম্পায়ারদের জন্য কোর্স থাকবে। যে কোনো ছেলে যে ক্রিকেট খেলছে এখন মনে করে আম্পায়ারিং করবে, তার কোর্স করার সুযোগ থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে। এগুলো সুন্দর কাজ। আবারও বলি, ওই যে ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যেটা বলছি, এটাও সামিরে ছাড়া চলে, এমন না যে এটা চলবে না, সামিরে ছাড়া চলে এটাও। কিন্তু যে জায়গাটা সামি নিজের অপরিহার্য করে তুলছে সেটার শুরুটা ওই প্যাটার্নাল কোচিং। ওই যে আবারও বলি, আইডিয়াটা বুলবুলবার বা এই আইডিয়াটা পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু সামি এই জিনিসটারই যে পিক করছে, এটা পিক করার কারণ হচ্ছে এটা আমাদের ক্রিকেট কালচারের বেস করে দেবে। আজকে যখন একজন গার্জিয়ান জানবে যে ক্রিকেটটা আসলে কি, উনি যখন একটা শট বুঝবেন যে এই শটটার কি বলে, ওই ফিল্ডারটা এখানে কেন দাঁড়াইছে। এখন এখানে একটা জিনিস আপনাদের মনে হতে পারে যে এর উপকারিতা হচ্ছে ওনারা বাসায় বসে বাচ্চাকে শেখাবেন। না, এটা একদম কোনো উপকারিতা না। আমি এটার কোনো ম্যাটারই মনে করি না। আমি মনে করি উনি ক্রিকেট বোঝা শুরু করলেন, মানে ক্রিকেটের যে সৌন্দর্য, ক্রিকেটের যে মজাটা, এটারে উপলব্ধি করা শুরু করলেন। এই প্রক্রিয়াটা উনি যখন বুঝে ফেলবেন তখন দুটো কাজ হবে। একটা হচ্ছে ক্রিকেট আর ওনার কাছে শুধু জয় পরাজয় থাকবে না, ক্রিকেটের ভেতরে যে এই যে অনেক কিছু, অনেক রহস্য লুকানো আছে, অনেক মজা লুকানো আছে, এটা উনি বুঝতে পারবেন। এইটা বুঝতে পারা মানে অভিভাবক কারা? আমরাই তো অভিভাবক, সোসাইটিটা তো অভিভাবকদেরই। এই অভিভাবকরা একটা বড় অংশ যখন এটা বুঝতে পারবেন, তাদের কাছ থেকে আলাপচারিতা আরো বুঝতে পারবে, একটা সংস্কৃতি তৈরি হওয়া শুরু হবে। একই সঙ্গে ওনারা আজকে বাচ্চাদের উপরে যে ওই যে ব্যাগের বোঝা চাপায় দিচ্ছেন, যে দলে ঢুকতেই হবে এই জাতীয় ব্যাপার চাপায় দিচ্ছেন, এখান থেকে ওরা একটু বিবেচনাক্ষম হবেন। কারণ আপনি যখন বেসিক ক্রিকেটটা বুঝবেন, ওই প্যাটার্নাল কোচিংয়ে যে জিনিসগুলো আপনাকে বলা হয়, তখন আপনি এটাও বুঝবেন যে ক্রিকেট মানে কোনো একটা ন্যাশনাল দলে যাওয়ার না, ক্রিকেট খেলা মানেই আমার বাচ্চা সাকিব হওয়ার না, ক্রিকেট খেলা মানে এখানে আনন্দ পাওয়া, এটা ওর শারীরিক সুস্থতার জন্য জরুরি, ওর বিভিন্ন অশুভ চিন্তা থেকে দূরে থাকার জন্য জরুরি, আমাদের সামাজিক গঠনের জন্য জরুরি। এটা শুধু ক্রিকেট না, সব স্পোর্টসের জন্য এইগুলো সত্যি। ফলে এই বোধটা যখন আমাদের অভিভাবকদের ভিতরে আমাদের মধ্যে চলে আসবে, তখন আমরা একটা ক্রিকেট সংস্কৃতিতে ঢুকবো। তখন আমরা এই যে ধাপে ধাপে এই ফিজিক্যাল ট্রেনাররা বা বিভিন্ন কোচরা, লোকাল কোচরা, তারা এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন শিক্ষা নেবেন, বা অভিভাবকদের জন্যও কিন্তু এরপরে একটা অ্যাডভান্স কোর্স করার সুযোগ ওই ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। যারা শুধু প্যাটার্নাল কোচিংয়ে সন্তুষ্ট হতে চান না, তারা ওখানে পড়াশোনা করতে পারবেন, ক্রিকেট সম্পর্কে আরও জানতে পারবেন, এবং এটা করতে গিয়ে বড় একটা অংশে নিজের উৎসাহ তৈরি হবে। তারা নিজেরাই ইন্টারনেট ঘুটে ঘুটে ক্রিকেট নিয়ে মজার মজার ফিচার পড়বেন, মজার মজার থিওরি পড়বেন। আপনি যদি ভেবে থাকেন যে এই যে অ্যাক্টিভিটিস, এটার আউটপুট হিসাবে আগামী বছর বাংলাদেশে প্রচুর টপ লেভেল ক্রিকেটার তৈরি হবে, তাহলে আমি বুঝবো যে আপনিও আসলে ওই কালচারের জায়গাটা ধরতে পারতেছেন না। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য মোটেও ক্রিকেটার তৈরি করার না, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য মোটেও আমাদের ক্রিকেট দলরে সাকসেস এনে দেওয়ার না। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতি হিসাবে ক্রিকেট এবং খেলাধুলাকে আরো বেশি উপলব্ধি করা এবং আরো বেশি সচেতন করে তোলা। আমরা যাতে জাতি হিসাবে অত্যন্ত সংকীর্ণ থেকে না যাই, শুধু জয় পরাজয়, ছেলের কোনো একটা দলে চান্স পাওয়া, এই জাতীয় ছোট চিন্তায় যাতে সবসময় আটকে না থাকে। আমরা যাতে যখন টিভিতে খেলা দেখি তখন খেলার পুরোটা উপভোগ করতে পারি। প্রতিপক্ষের ব্যাটসম্যানও যখন একটা সুন্দর শট করবে, একটা সুন্দর পুল করবে, ওটা দেখে যেন আমরা মজা পাই। হ্যাঁ, এন্ড অফ দি ডে তো আমি আমার দলের জয় চাইবই, কিন্তু জয় পরাজয়ই যেন শেষ কথা হয়ে না থাকে, এবং ওইটাই যেন একবার যে কোনো মূল্যে জয় লাগবে, এই ব্যাপারগুলো যেন না থাকে। সেটার জন্য ক্রিকেট কালচারটা তৈরি করার দরকার, এবং সেখানে সামি একটা অসাধারণ রোল প্লে করা শুরু করছে। এখানে আমি বলি, আমিও কিন্তু শুরুতে একটু ঘোরের মধ্যে ছিলাম। সেটার জন্য বুলবুল ভাইয়ের একটা কথা দায়ী। বুলবুল ভাই সম্ভবত সেলফ ডিফেন্স মেকানিজমের কারণে মিডিয়াতে বলছিলেন যে এর রোলটা হবে, এই সামির রোলটা হবে বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করা। তো ওখানে আমার বক্তব্য ছিল যে তাহলে সামির দরকার কি? একটা এক্স ক্রিকেটার বা একটা এইরকম ক্রিকেট অ্যানালিসিস, ক্রিকেট ফিলোসফি বোঝা একটা অল্প বয়সী ছেলে, ওর এই জায়গায় দরকার কি? কিন্তু পরে দেখলাম যে আসলে ওর যে জায়গায় কাজে লাগানো হচ্ছে, যে যে অ্যাসাইনমেন্ট ওকে দেওয়া হয়েছে বা ও যা যা করতে চাচ্ছে বিসিবিতে, এটার জন্য ও সবচেয়ে উপযুক্ত ছেলে, সবচেয়ে উপযুক্ত ছেলে। এগুলো করার জন্য প্রচুর এনার্জি দরকার। এখন ধরেন আমি এগুলো তো বুঝি, কোনো কোনো জিনিস হয়তো স্বামীর চেয়েও ভালো বুঝি। আমার পক্ষে কি এটা করা সম্ভব? আমার পক্ষে প্রতিদিন সকালে উঠে রংপুর দৌড়ানো সম্ভব, আবার রাতে এসে ওই যে যারা ওইসব ডিজিটাল কন্টেন্টের কাজ করতেছে তাদের সুপারভাইজ করা সম্ভব?
এটা সম্ভব না, ফিজিক্যালি আমি আর নিতে পারবো না। আবার অনেকেই আছে যাদের এই কনসেপ্ট লেভেলে নাই, এইগুলো বুঝবেই না। তারা তারা ক্রিকেটের উন্নয়ন মানে অন্য অনেক কিছু বোঝে, কিন্তু এইগুলো বোঝে না। ফলে এই যে কর্মযোগ্যটা আমাদের শুরু হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা ক্রিকেটের এবং খেলাধুলা বেসিক নিয়ে কাজ করতে যাচ্ছি, প্রথমবারের মতো। এই বেসিকে আমরা কখনো হাত দেই নাই, কখনো না। বেসিক মানে কখনোই ক্রিকেট কোচিং না, আমরা বারবার এই লাইনটা ভুলে যাচ্ছি। আগে ক্রিকেট কালচার নিয়ে কাজ করতে হবে সবার আগে। ডিসেন্ট্রালাইজেশনটা অনেক পরের ধাপ, ন্যাশনাল টিম অনেক পরের ধাপ। আগে ক্রিকেট কালচার, এটা নিয়ে প্রথমবারের মতো কাজ শুরু হয়েছে। এই অবস্থায় এই ছেলেটারা যদি ধাক্কা খেয়ে চলে যায়, প্রজেক্টটাও একটা ধাক্কা খাবে। আচ্ছা, আমি ধরে নিলাম ধাক্কা খাবে না, কারণ জিনিসটার আইডিয়া তো চলে গেছে জায়গা মতো। এখন ওইটা এক্সিকিউট করার জন্য হয়তো বুলবুল ভাই অন্য কাউকে দায়িত্ব দেবেন, সেটা হয়তো আর উপদেষ্টা না নিয়ে কোনো নিয়োগকৃত কাউকে দায়িত্ব দেবেন। বাট টোটাল আইডিয়াটা যেহেতু বিসিবির কাছে পরিষ্কার, বিসিবির কোচিং বিভাগ আর মিডিয়া বিভাগ মিলেই এটা করে ফেলতে পারবে। এটা খুব টাফ কিছু না। কিন্তু কথা হচ্ছে আত্মাটা তো থাকবে না। ওই যে বারবার বলতেছে প্রাণ লাগবে, আত্মা লাগবে, খেলাধুলার মধ্যে প্রাণ লাগবে, সেই জিনিসটা তো স্বামী প্রতিষ্ঠা করছে, আত্মাটা তো প্রতিষ্ঠা করছে এই প্রজেক্টে স্বামী। ফলে স্বামীকে আমাদের লাগবে। এই সব কিছু যদি বাদ দেয়, তারপরেও স্বামীর চলে যাওয়াটা এর কোনো কিছুরই যদি ক্ষতিগ্রস্ত না করে, শো যদি স্বামী চলে যাওয়ার পরেও চলে, তাহলে এটা নীতিগতভাবে অন্যায় হবে। কারণ ওই যে ওই ক্রিকেট সংস্কৃতির কাছেই আমরা মার খেয়ে যাব, ওই ক্রিকেট সংস্কৃতির বিচারেই আমরা অপরাধী হয়ে যাব। যে একটা ছেলে ভালো কাজ করতেছিল, একটা গুঞ্জনের কারণে সে চলে যাবে, এটা তো ক্রিকেট সংস্কৃতির সঙ্গে যায় না। হোক আপনি তার বিরোধিতা করছেন, আমি ওই যে ভলতেয়ারের মতো বলি, ও আমার চরম বিরোধী, তারপরে ওর মত প্রকাশের জন্য আমি আমার জীবন দিতে ইচ্ছুক আছি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা প্রতিষ্ঠা রাখতে হবে, এটা ক্রিকেটেও সত্যি রাখতে হবে। স্বামীর সঙ্গে 70 বার গ্যাঞ্জাম করবো আমরা প্রয়োজনে, স্বামী আমাদের ছোট ভাই, ওরে ডাকে আনে ওর সঙ্গে গ্যাঞ্জাম করবো, কোনো সমস্যা নেই তো তাতে। কিন্তু স্বামী এখানে থেকে চলে যাওয়া মানে নীতিগতভাবে আমাদের পরাজয়। যারা সমালোচনা করতেছেন তাদেরও পরাজয় এটা। একটা সমালোচনার জোরে একটা ছেলে একটা প্রজেক্ট ছেড়ে চলে যাবে, এটা তো হয় না। ফলে স্বামীকে এখানে থাকতে হবে। আমি যে জিনিসটা বলবো ক্রিকেট বোর্ডকে, বুলবুল ভাইকে, সেটা হচ্ছে স্বামীকে যত দ্রুত সম্ভব এই উপদেষ্টা পদ থেকে মুক্তি দেওয়া দরকার। আমি জানি না স্বামীর ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি যতদূর বছরখানেক আগে পর্যন্ত জানতাম ওর ভবিষ্যৎ পরিকল্পনা আসলে ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করতে চায়। এখন সেটা কি বদলায়, এই রুট লেভেলে কাজ করার দিকে আসছে কিনা আমি শিওর না। এখন ওর পরিকল্পনা কি আমি জানি না, তবে আমাদের আসলে অফার করা উচিত ওকে সবৈতনিকভাবে বিসিবিতে এরকম একটা পদে, এবং সেটার জন্য সুন্দর একটা পদ আমার মাথায় সবসময় কাজ করে যে উই নিড এ ক্রিকেট ডিরেক্টর। আমাদের একজন ক্রিকেট ডিরেক্টর দরকার। ও যা কিছু করতেছে এইগুলো আসলে ক্রিকেট ডিরেক্টরের কাজ। এর সঙ্গে ক্রিকেট ডিরেক্টরের আরও কিছু কাজ থাকে যেগুলো ও করতে পারবে। বয়স কম মনে হতে পারে, কিন্তু ক্রিকেট ডিরেক্টর আসলে এটাই। পৃথিবীর অনেক দেশেই ক্রিকেট ডিরেক্টর এরকম বয়সেরই চুজ করা হয়, যারা নতুন নতুন চিন্তা নিয়ে আসবে, এখানে নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে। ফলে আই থিঙ্ক ওকে আসলে ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়োগ দিলে এসব ফালতু আলোচনাও বন্ধ হয়ে যাবে। ও চলে যেতে চাইবেন না দুদিন পরে। আর দ্বিতীয় কথা, এই পুরো প্রজেক্টটা তাহলে চলতে থাকবে। সবচেয়ে বড় কথা, আমাদের তাহলে এই যে নীতিগত পরাজয়টা হবে না, আমাদের নীতিগত পরাজয়টা হবে না। সামিরে একটু বলি, এই কথাটা সামিরে অনায়াসে ফোনে বলতে পারতাম, তারপরেও যেহেতু সামিরে নিয়ে একটা কন্টেন্টই করে ফেলতেছে, আগেও তো একটা কন্টেন্টে সামিরে নিয়ে কথা বলছি, তো সামিরে নিয়ে একটা কন্টেন্ট করতেছি, তাহলে সামিরেও এই প্ল্যাটফর্মে বলি যে সামি তুমি এটা করো না, তুমি এই যে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ। এখন বুলবুল ভাই যদি তোমার সঙ্গে দ্ব্যর্থবোধ কোনো কথা বলেন যে দেখেন স্বামী আপনি থাকলে এই সমস্যা হচ্ছে, প্রয়োজনে নিজেরে ডিফেন্ড করো, এটা চক্ষু লজ্জার কোনো ব্যাপার না। কারণ তুমি এখানে একটা ক্রিকেট সংস্কৃতির প্রতিনিধি হিসেবে কাজ করতেছো। এখান থেকে চলে যাওয়া মানে আমাদের নীতিগত পরাজয়। ওই নীতিগত পরাজয়টা নিজের কাঁধে নিও না। কি একটা সামান্য সমালোচনা হয়েছে সেটার জন্য এই প্রজেক্ট ছেড়ে চলে যাওয়া, এই নীতিগত পরাজয়টা, এই কালের দাগটা নিজের গায়ে নিও না। সবচেয়ে বড় কথা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে কথাটা উঠতেছে, এই কথাটা যে উঠবে এটা তো আগের কন্টেন্টে আমি বলছিলাম। এখন তুমি চলে যাওয়া মানে এটাকে সত্যি প্রমাণ করা। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, এটা তুমিও বুঝো ফালতু, আমিও বুঝি ফালতু। আজকে যদি আমারে কেউ বেড়াইতে নিয়ে যায় কোথাও, বা আমি কাজে যদি পৃথিবীর কোনো প্রান্তে যাই, আমি তো ওখানে গিয়ে আমার স্পোর্টস নিয়ে একটা কন্টেন্ট করবো। ওটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় নাকি? এই অভিযোগ যারা তুলছে তারাও জানে যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, যারা শুনছে তারাও জানে, তুমিও জানো। ফলে এই কারণে সরে যাও না এটাতে, বরং ওইটা সত্যি প্রমাণিত হবে যে আসলেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল বলে ভয়তে চলে গেছে। ফলে এই পরাজয়টা মানো না, এই নীতিগত পরাজয়টা মানো না, নেক্সট স্টেজে যাও। আমি বিসিবিকে অনুরোধ করি এই দোলাচলের মধ্যেও বেশি দিন থাকেন না,
এই অবস্থা বড় জোর 1-2 মাস থাকেন, এরপরই ওকে একটা পদ দেখে নিয়োগ দেন। ও যতই ক্যারিয়ারিস্ট চিন্তা ভাবনা করুক যে না যমুনা টিভির কাজ ছাড়বো না, অমুকের কাজ ছাড়বো না, তমুকের কাজ ছাড়বো না, ওই জোর করে হলেও ক্রিকেট বোর্ডে এরকম কোনো একটা পদে নিয়োগ দিয়ে দেন যে তুমি ন্যাশনাল টিমের ড্রিম দেখো, এটা 5 বছর পরে করো, আগে এই জিনিসটা সামলাও, এই কাজটা করো। তাহলে আলটিমেটলি আমরাই উপকৃত হব, আমাদের দেশটাই উপকৃত হবে। স্বামীর জন্য শুভকামনা থাকলো, আমাদের ক্রিকেটের জন্য শুভকামনা থাকলো। আমরা যেন সত্যি সত্যি ক্রিকেটকে ভালোবাসতে বুঝি, শুধু জয় পরাজয়তে আটকে না থাকে, সেই পথটা যেন প্রসারিত হয়। সকলের জন্য শুভকামনা।